মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। নমস্কার বন্ধু, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। উই লিসন টু ইউ। তোমার সঙ্গে আবৃত্তির আসর অনুষ্ঠান নিয়ে আবার চলে এসেছি আমি, তোমার বন্ধু ঈশান। এবং আজকে আমার সঙ্গে স্টুডিওতে আবার পেয়ে গেছি অতুলিতাকে, আমার খুব পছন্দের একজন আবৃত্তি শিল্পী। দেশে এবং দেশের বাইরে অতুলিতা ওর কাজ নিয়ে পৌঁছে গেছে আবৃত্তির, এবং কবিতা কে নিয়ে ওর যে কাজ সেটা নিয়েও পৌঁছে গেছে, এবং মানুষের ভালোবাসাও পেয়েছে। এবং আজকে আমরা খুব আনন্দ পাচ্ছি যে আবার অতুলিতাকে আমরা স্টুডিওতে ধরে আনতে পেরেছি। এবং আগের দিন যেখানে আমরা আড্ডা শেষ করেছিলাম অতুলিতা, সেখান থেকে আমাদের আড্ডা আবার শুরু হবে একেবারে সেখান থেকেই। অ্যাবসলিউটলি। এবং তুমি আমাদেরকে গোড়াতেই আমি একটা কবিতা শুনতে চাই, কারণ আমি যেহেতু তোমাকে আরেকদিন পেয়েছি, তোমার কাছ থেকে যে কটা কবিতা শুনে নেওয়া যায়। একদম। আচ্ছা, আজ তাহলে আমি যে কবিতাটা দিয়ে শুরু করব সেটার সাথে একটা খুব সুন্দর স্মৃতি জড়িয়ে আছে আমার। আচ্ছা। দিদি ভাইয়ের কাছে, মানে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথম যেদিন শিখতে আসা, সেই দিন আমার ক্লাস শুরু হয়েছিল এই কবিতাটা দিয়ে। আর সত্যি কথা বলতে আমি তো মানে তখনও সিডি আসেনি জানো, তখন ওই ক্যাসেটের যুগে আমি সারা দুপুর ধরে ওনার ক্যাসেট শুনে গেছি, এরকম বহুদিন হয়েছে। উনি তখন ধরাছোঁয়ার বাইরে একজন মানুষ। ঠিক। সেই প্রথম দিনের ক্লাসে তখন বাকিরা যে আবৃত্তিটা করছে, আমি ক্লাসে গিয়ে দেখলাম সেটা কমন পড়ে গেছে। খুব ভুল না হলে সেটা সম্ভবত ওনার ফিরে এসো আগুন ক্যাসেটের একটা কবিতা। তো ওইটা ওখানে বসে আমি ওনাকে শোনাতে পেরেছিলাম এবং ওনার খুব ভালো লেগেছিল। তো কাজেই এই বিষয়টা আমার খুব একটা সুন্দর মিষ্টি স্মৃতি হয়ে আছে। তো আমি সেই কবিতাটা দিয়েই শুরু করব আজকে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরও অনুভব করত প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়। তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খেতে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভেতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন,
আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এ কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি। আমি জেগে থাকি। খুব পছন্দের একটি কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের। থ্যাংক ইউ। এবং এটা আমার মনে পড়ছে, আমি যখন শ্রদ্ধেয় আবৃত্তি বন্দ্যোপাধ্যায়ের কাছে আবৃত্তি শিখতে আসি, তখন একেবারে গোড়ার দিকের কবিতাই ছিল এটা। হয়তো প্রথম কবিতা নয়, যতদূর মনে পড়ে আমি বোধহয় প্রথম কবিতা যেটা শিখেছিলাম দিদিভাইয়ের কাছে সেটা হচ্ছে জন্মান্তর। হ্যাঁ, আমারও একটা ওই কমন কবিতা পড়েছিল। হ্যাঁ, কিন্তু এটা ওই একেবারে গোড়ার দিকেই শেখা একটি, আচ্ছা, হয়তো 1 নম্বর না হলেও ওই 3-4 নম্বর কবিতা। হ্যাঁ, ওই প্রথম বছরের সিলেবাসে, প্রথম বছরের সিলেবাসের কবিতা, ঠিক। তোমার কাছে একটা জিনিস একটু জানতে চাইছি অতুলিতা, সেটা হচ্ছে তোমার বিদেশের অভিজ্ঞতা তুমি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। তুমি বিদেশে অনুষ্ঠান করেছো, সেখানে তুমি তোমার কবিতা, তোমার আবৃত্তি নিয়ে তুমি পৌঁছে গেছো, সেখানকার মানুষের ভালোবাসা তুমি পেয়েছো। সেখানকার অভিজ্ঞতা কেমন? মানে তুমি তো আমাদের বঙ্গদেশে, আমাদের বাংলায় তুমি স্টেজ করেছো, আবার তুমি বিদেশেও স্টেজ করেছো, ঠিক। কোনো কি সেখানে ডিফারেন্স রয়েছে, কোনো কি পার্থক্য রয়েছে? মানে এমন কিছু কি আছে যেগুলো আরো একটু বাড়তি, যেগুলো একটু হয়তো মনে রাখতে হয় যদি তুমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে কবিতা বলো বা আবৃত্তি করো, এরকম কোনো কি বিষয় রয়েছে? প্রথম কথা আমি একদম গোড়া থেকে বলি তোমাকে, সেটা হচ্ছে আমি যখন বিদেশে যাই সেটা 2019 সাল। রাইট। হ্যাঁ, আমি গিয়েছিলাম বঙ্গ সম্মেলনে, আর হয়েছিল সেটা বাল্টিমোর শহরে। কারেক্ট। তো সেখানে গিয়েছিলাম যখন, আমার প্রাথমিকভাবে ওখানে 2টো সিঙ্গল মানে সোলো শো ছিল আর কি, আর একটা ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেখানে প্রচুর মানুষের সঙ্গে আমারও একটা অংশ ছিল। তো সোলো অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে দেখো, এইখানে যতজন দর্শক বা শ্রোতা আমরা পাই, ওখানে সবসময় অতজন দর্শক বা শ্রোতা তোমার সামনে হয়তোবা থাকবেন না। এটা মনে হওয়ার অন্য একটা কারণও আছে, কারণ যে হলটাতে আমি অনুষ্ঠান করি সেটার ক্যাপাসিটি বিশাল। কাজেই ওখানে যদি সামনে তোমার 200-250 মানুষ বসে থাকেন, সেটা তোমার মনে হবে কিছুই নয়। তো প্রথম দিনের অভিজ্ঞতা খানিকটা ওই রকমই হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন মানে ওই প্রথম দিনের অনুষ্ঠানটা আমার লাঞ্চ টাইমে পড়েছিল একদম, যার ফলে সেই সময় শ্রোতা একটু কম ছিলেন। কিন্তু দ্বিতীয় দিন আমি বলবো যে একদম সমাপ্তি অনুষ্ঠানের আগে আগে সন্ধ্যের দিকে একটা সুন্দর সময় ছিল। সেই দিন আবার প্রচুর দর্শক দেখেছিলাম, সামনে দাঁড়িয়ে আছেন, তারা শুনলেন, অ্যাপ্রিশিয়েট করলেন। এবং সবথেকে মনে রাখার মতো যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যখন নেমে আসছি শো করে, তখন একজন মানে সাউন্ডের কিছু একটা করছিলেন একজন ওই দেশের মানুষ আর কি, হ্যাঁ, ওখানকার লোকাল। তো তার পক্ষে তো ধরো আবৃত্তির কিছু বোঝাও সম্ভব নয়, কিন্তু বাংলা ভাষা কিছুই জানেন না তিনি, একেবারেই জানেন না। তো তিনি আমাকে এগিয়ে এসে হঠাৎ বললেন যে ইউ হ্যাভ আ ভেরি মেলোডিয়াস ভয়েস। মানে গানে যেরকম একটা মেলোডি থাকে, সুর থাকে, আবৃত্তিতে তো থাকে না। কাজেই এটা এই ফিডব্যাকটা আমার কাছে যেরকম ভীষণ সারপ্রাইজিং, সেই রকম ভালো লেগেছিল ভীষণ। যিনি ভাষাটা বুঝতে পারছেন না, কিন্তু তিনি কণ্ঠে মেলোডিটা ধরে
করেছেন পারছেন। কোনোভাবে। তো আমার ওইটা ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এবং সঙ্গে যারা গিয়েছিলেন তাদের তো কি বলবো তোমাকে, মানে অবিসংবাদিত ব্যক্তিত্ব বলা চলে। হ্যাঁ, তাদের নামই তাদের পরিচয়। তো ঠিক। সেইখানে তাদের পাশাপাশি ওই অনুষ্ঠানে যে আমি অংশ নিতে পেরেছি, তারা যে আমাকে আমন্ত্রণ করার মতো মনে করেছিলেন, ঠিক। সেটাও আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। বাহ। কারণ ধরো, সত্যি কথা বলতে আমার বাড়ি তো নৈহাটি। নৈহাটি থেকে কলকাতায় আসার সময় অনেক সময় ওই গাড়ি নিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে বেরিয়ে যাই আমরা। কিন্তু সেই প্রথম আমার গাড়ি এয়ারপোর্টের দিকে ঘোরা, আমার প্রথম বিদেশ যাত্রা, প্রথম প্লেনে চড়া, সব আমার কবিতাকে নিয়ে। বাহ, কাজেই বাহ, বাহ। এটা আমার খুব বিশেষ বড় একটা একটা অনুভূতি। প্রাপ্তি। ঠিকই। নিশ্চয়ই। এবং আমি তোমার কাছে এটাও একটা জানতে চাইবো, তুমি যেটা ধরো একটা তোমার চর্চার মধ্যে দিয়ে গিয়ে, একটা সাধনার মধ্যে দিয়ে গিয়ে তুমি এটা তোমার একটা অ্যাচিভমেন্ট, তুমি দেশের বাইরে পৌঁছে গেছো আবৃত্তি নিয়ে, তোমার কবিতা নিয়ে। আমি যেটা আগের এপিসোডেও তোমার সঙ্গে গল্প করছিলাম, তখন ভাববার চেষ্টা করছিলাম, আমরা আলোচনা করছিলাম, অনেক শিল্পীদের মধ্যেই আমি দেখি যে প্রথমেই তারা একটা বিদেশে যাব, হ্যাঁ, মানে চর্চার শুরুতেই বিদেশে যাব, বিদেশে কবিতা বলবো, আমার অনেক নাম হবে, আমার অনেক ভিউজ হবে, হ্যাঁ, আমার মিলিয়ন্স অফ ভিউয়ার্স আমার ফেসবুকে আমার ঠিক। ভিডিওটা দেখবেন, আবৃত্তি শুনবেন, আমার লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে আমার আবৃত্তি শুনবে, মানে এবং আমার আবৃত্তি সর্বত্র বাজতে থাকবে। এটা তাদের একেবারে প্রায় ডে ওয়ান থেকে তাদের এটাই হয়তো টার্গেট অনেকের থাকে আর একটা কি। টার্গেট থাকে। এবং যেটা আমার সবসময় মনে হয়, আমাদের গুরু যেটা সবসময় বলেন যে স্টার নিজে নিজে হওয়া যায় না, ঠিক। স্টার মানুষ তৈরি করেন। একদম সত্যি কথা। এবং আমার হাতে যেটুকু আছে সেটা হচ্ছে আমার চর্চা, আমার সাধনা, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, নিজেকে আরো তৈরি করা, শান দেওয়া, সেইটা আমার হাতে আছে। একেবারে। কিন্তু স্টার হওয়াটা যেমন মানুষের হাতে, তেমন অনেকটা আবার চান্সের ব্যাপার, একটা সেখানে একটা অপরচুনিটির ব্যাপার আছে। সবাই তো ইকুয়াল অপরচুনিটি একরকম ভাবে পান না, অনেকে পান এবং অনেকে সেটাকে ব্যবহার করেন সুন্দর করে, অনেকে সেই অপরচুনিটি পেয়েও অনেকে হারিয়ে ফেলেন, সেই সুযোগটাকে ঠিক মতো করে সৎ ব্যবহার করতে পারেন না, সেটাও হয়। তো যার ফলে ওইটা তো আমাদের হাতে নেই না, একেবারেই ওটা আমাদের হাতেও নেই। আর যারা ধরো কোনো কিছু একটা শেখা শুরু করছে, আচ্ছা যাদের ধরো একটু বয়স হয়ে গেছে, মানে বড় বয়সে এসে যারা শিখছেন, তাদের না হয় এই চেতনাটা তৈরি হয়ে গেছে যে লোক আমাকে অ্যাকসেপ্ট করবে, একটা ভ্যালিডেশন পাবো, আমার নাম হবে। কিন্তু যেটা দুর্ভাগ্যের বিষয়ে আমি বলবো, ছোট্ট বাচ্চাগুলোর মাথায় না এটা ডেলিবারেটলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দুটো কবিতা আবৃত্তি করার পরেই তাদের মনে হচ্ছে তাদের একটা মঞ্চ দরকার। আমাকে আমার কাছে ভর্তি করাতে এসে প্রথমেই জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি অনুষ্ঠান করান? হ্যাঁ, এবার আমি প্রথমেই খুব ক্লিয়ার করে দিই জিনিসটা, অনুষ্ঠান হয় কিনা জানি না, আমি শিখিয়ে দেব, ওর যত ডাউটস থাকবে আমি আমার সাধ্যমতো সেইগুলো ক্লিয়ার করব, কিন্তু কোনো এক্সপোজার দিতে পারবো কিনা ওকে, সে কিন্তু আমি বলতে পারি না। কারণ শেখার দিকে যার মন নেই না, কোনো কিছু শর্টকাটে হয় না গো। ঠিক। হ্যাঁ, এবার আজকে ধরো যাদের আমরা নাম নিই, হ্যাঁ, নাম করা শিল্পী হিসাবে, তারা কি একদিনে গেছেন ওখানে? কত তাদের বিনিদ্র রাত আছে, ভেঙে ভেঙে। হ্যাঁ, ওই যে তাদের যে স্ট্রাগল এবং তাদের যে সিঁড়ি ভাঙার পর্বটা, হ্যাঁ, সেটা যেন আমরা একটা মনে করি, সেটা যেন অ্যাজ ইফ নেই। ডিরেক্টলি তিনি প্রথম দিনেই তিনি ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রথম দিনেই তিনি উর্মিমালা বসু, তিনি জগন্নাথ বসু হয়ে গেছেন, প্রথম দিনেই তিনি পার্থ ঘোষ, গৌরী ঘোষ হয়ে গেছেন, এটা আমাদের মনে হয়। হ্যাঁ, কিন্তু তার যে একটা বিরাট প্রস্তুতি পর্ব ছিল, তার যে নিজেকে তৈরি করবার একটা পর্ব ছিল, একটা সাধনার পর্ব ছিল, সেইটা আমরা ওভারলুক করি। এবং যেটা আমি বললাম যে আমাদের সাকসেসের কতগুলো তো মাপকাঠি তৈরি হয়ে গেছে, মানে বিদেশে যাওয়া মানে একটা সাকসেস, ঠিক, 2 মিলিয়ন ভিউজ পাওয়া মানে একটা সাকসেস, মানে এইগুলোই অ্যাজ ইফ আমাদের সাকসেস। কিন্তু আমার তো মনে হয় যে কোনো একটি শোতে গিয়ে যে আমি যদি একটি কবিতা বলি এবং সেই কবিতা শুনে যদি একটি মাত্র দর্শকেরও ভালো লাগে, সেই একদম ঠিক কথা বলেছো, একটা গোটা হলের মধ্যে 50 জন, 60 জন, 200, 2500 হোয়াটএভার সংখ্যক হতে পারেন মানুষ বসে রয়েছেন, কিন্তু একটি মানুষেরই হৃদয় স্পর্শ করতে পারলাম, ঠিক, সেটাই আমি মনে করবো আমার কাছে সেটাই সাকসেস।
একদমই তাই। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। বন্ধু, ফিরে এলাম বিরতির ওপারে। অতলিতা, কবিতা শুনবো। অনেকক্ষণ গল্প করেছি, এবার কবিতা শুনবো। একদম, নিশ্চয়ই। আমি তাহলে একটু মজার একটা কবিতাতে যাই। ঠিক। আচ্ছা, এই কবিতাটা মানে এই ধরনের কবিতা সাধারণত ছোটবেলার অনুষ্ঠানে করতাম, জানো তো। এমনি এখনকার অনুষ্ঠানে বহুদিন করা হয়নি। তো তেমনই একটা স্বাদ বদলের জন্য একটু মজার একটা কবিতা শোনাবো। আচ্ছা। কবি রমেন্দু দত্তের লেখা কবিতা কানামাছি। চৌরঙ্গীর এক মোড়ের মাথায় মস্ত একটা হোটেল বাড়ি। ফিট ফিটে 3 ফটিক বাবু এলেন চড়ে ফিটন গাড়ি। চেয়ার টেবিল শূন্য সবই, দুপুর 2টো তখন মোটে। খানসামারাও অবাক হল, এই সময়েও খদ্দের জোটে। ভাবলে হ্যাঁ, তা হতেও পারে, এরা তো আর সাহেব নয়। ভাবনা তাদের থামিয়ে দিয়ে ডাক পড়ল, কামন বয়। বয়ের কিন্তু বয়স কত, কেই বা তাহার হিসেব রাখে। 30 কিংবা 63 হোক, বয় চিরকাল বয়ই থাকে। বাবুদের হুকুম হল কোরমা পোলাও কোপ্তা চাই। এক একজনে ওরা নরেশ, এই দিতে এই পাতেই নাই। তারার দাপে হোটেল কাঁপে, বয় তটস্থ, হোটেল ফাঁক। এক বাবু কন, এবার ভায়া চায়ের অর্ডার দেওয়া যাক। চা এলো, আর সঙ্গে এলো 150 টাকার একটি বিল। এদের তখন পেট ভরেছে, মেজাজ খোশ আর দরাজ দিল। এক বাবু তার পকেটে হাত দিতেই ঝপাস করে পার্শ্ববর্তী বন্ধু তাহার অমনি সেটা নিলেন ধরে। আরে আরে, করছো কি হে, তুমি দেবে তাও কি হয়? এ খাওয়ানোটা আমার পালা, আমিই দেব। এধার বয়। এই বেয়ারা, শোন কথা শোন, নিসনে টাকা ওর কাছেতে। এধারে আয়, দিচ্ছি আমি দিচ্ছি, এধারেতে। বয়ে বেচারা এধার থেকে কেবল চলে অপর ধারে। সেখান থেকে আচকান ধরে আর এক বাবু টানেন তারে। মীমাংসায়ের ক্রমেই যখন কঠিন হতে কঠিন হয়, এক বাবু কন, আচ্ছা রসো, ফল কি করে কালক্ষয়? এই বেয়ারা, চোখটা তোমার রুমাল বেঁধে দিচ্ছি কোষে, আর এই আমরা চেয়ার টেনে উল্টো পাল্টা থাকবো বসে। যাকে তুমি প্রথম ছোবে সেই দেবে এই বিলের টাকা। কেউ কিছু আর কইবে না কো, এই কথা ঠিক রইল পাকা। যেমনি বলা অমনি করা, কানা মাছি ভোঁ ভা। বয়ের চোখটি বেঁধে রেখে বাবুরা দিলেন চোঁচা। শূন্য ঘরে চোরকি ঘরে, শূন্য চেয়ার টেবিল ঠেকে। চোখের রুমাল খুলে ওয়েটার সর্ষে ফুলের ফসল দেখে। কোথায় বাবু, কোথায় বাবু? বাবুর দলটি কোথায় আর? হোটেল ঘরে ওয়েটার কাঁদে, বাবুরা সব পগার পার। ছোটবেলায় ফিরে গেলাম, সত্যি তাই। একটা একদম অন্য স্বাদের কবিতা তুমি শুনলে, থ্যাংক ইউ। এবং এই কবিতাটা আমি কখনো আগে শুনিনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার মনে হয় অনেক শ্রোতা বন্ধুরাই আছেন যাদেরও হয়তো এই কবিতাটা প্রথমবার শুনছেন তারা। অতলিতা, তোমার কাছে আরও একটা কবিতা শুনতে চাইবো। তুমি আমাদেরকে কোন কবিতা শোনাবে? তুমি আমাকে শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায় শোনাবে? আমি ভাবছিলাম একটু শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা শোনাই। আমাদের একেবারে কন্টেম্পোরারি কবি। হ্যাঁ, একদম নিশ্চয়ই। তুমি শ্রীজাতর কোন কবিতা শোনাবে বলো? তার আগের একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে আমার অনেক কবিতাতেই হয়তো তুমি দেখছো যে কিছু এমন ধরনের মেসেজ থাকছে। আমি সাধারণত একটু সতর্কভাবেই এই কবিতাগুলো চুজ করি, যেগুলোতে আমি রিলেটেবল কিছু মেসেজ পাই। এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতাটাও খানিকটা সেরকমই। প্রথম পড়েই আমার ভীষণ রিলেটেবল মনে হয়েছিল। তো আমি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের সাঁকো কবিতাটা শোনাচ্ছি, ছোট্ট কবিতা। চলে গেলে কেন? এ প্রশ্ন করা সোজা,
থাকলেই হতো। এ কথা বলাও সহজ, দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা কার বেঁচে থাকা কতখানি ভারবহ। মুখে মৃদু হাসি লেগে থাকে যতদিন, আমরা সকলে ধরে নিই ভালো আছে। ভেতরে ভেতরে আয়ু হয়ে আসে ক্ষীণ। কে আর জীবনে বাঁচার জন্য বাঁচে? ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক, চড়া আলোতেও মন খারাপের ভয়। চশমার নিচে ঢাকা পড়ে যায় চোখ, অবসাদ কোনো কুশল কাব্য নয়। আমরা সকলে বিচার সভার হোতা, আমরা সকলে সব জানি, সব কিছু, খালি পাই বুঝে কোথায় পেরেক পোঁতা। আজও মন তাই মৃত্যুর কাছে নিচু। যে গেছে সে নেই, যারা আছে তারা থাক, মন খুলে দিক জানলার মতো রোজ। সকলে পাঠাক পরস্পরকে ডাক, যে ফিরেনি আমি নিয়েছি তো তার খোঁজ। জাগা যে অসহ তাই ঘুমে চলে যাও, যারা আছি যেন বেঁধে নিতে পারি সাঁকো। জানি দুষ্কর, বলতে চাইছি তাও, বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো। জানি দুষ্কর, বলতে চাইছি তাও, বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো। এই কবিতাটাও আমি প্রথমবার শুনলাম। থ্যাংক ইউ সো মাচ অতলিতা। আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে একেবারে শেষের দিকে চলে আসছে, কিন্তু তোমার কাছ থেকে আরও কবিতা নিশ্চয়ই শুনবো চলে যাবার আগে। তবে আমি একটুখানি তোমার কাছে জানতে চাইছি আবৃত্তি নিয়ে তোমার আগামী পরিকল্পনা কি? আচ্ছা, আমার একটা স্কুল আছে দাদা, আচ্ছা। একেবারেই ছোট সে এখনো। হুম হুম। তো নিজের তৈরি করা একটা জিনিস, তো সে যত ছোটই হোক সেটা মানে প্রায় সন্তান তুল্য আমার কাছে। ঠিক। তো তাকে নিয়েই এগিয়ে যাওয়ার বাসনা আছে। বাহ। এই প্রসঙ্গে আরেকটা কথা একটু বলতে চাই, হুম। সেটা হচ্ছে মানুষ না এখনো এটাকে যে কেউ একজন পেশা হিসাবে বেছে নেবে হুম। এটাকে খুব সোজা চোখে দেখে না। ঠিকই। কারণ আমি যেরকম বেশ কিছু মানুষের থেকে একদম নিঃস্বার্থ সাপোর্ট পেয়েছি, আমার বাবা মা, আরও বেশ কিছু গুরুজন, বন্ধুস্থানীয় কিছু মানুষ, হুম। ছাত্রছাত্রী, তাদের কাছে যেরকম প্রচুর সাপোর্ট পেয়েছি, হুম। তেমন অনেক মানুষ আমার কাছে এই প্রশ্ন নিয়েও এসেছেন যে মাস্টার ডিগ্রি করবার পর এটা কি লাইফ চয়েস হলো। হুম। দ্বিতীয় কথা, ধরো কি করছো এখন, তার উত্তরে আবৃত্তি নিয়ে আছি এটা বললে, হুম। সে তো আমি জানি ছোট থেকে আবৃত্তি করো, এমনি কাজ কি করো, এটা যে একটা মেইন স্ট্রিম পেশা হতে পারে এই জিনিসটা মানুষ এখনো অ্যাকসেপ্ট করে উঠতে পারেন, মানে এটা আমাদের সামনে ব্রততী বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও পারেন না। মানে হয় তুমি একটা সাংঘাতিক হাইটে পৌঁছে যাও যেখানে তুমি ধরা ছোঁয়ার বাইরে, তখন মানুষ ঠিকই বলবেন যে হ্যাঁ ও তো ভীষণ স্ট্রাগল করেছে, এখন উঠে গেছে অনেকটা উপরে। কিন্তু যখন মানে প্রত্যেকেরই তো একটা জার্নির শুরু থাকে, সেই গ্রাসরুট লেভেল থেকে তুমি যখন শুরু করছো তখন তোমার আশপাশে জাজমেন্টাল কমেন্টের ছড়াছড়ি দেখতে পাবে তুমি। এবং এইটা আমাকে মানে পীড়া দেয়, ভীষণ কষ্ট দেয়, জানো তো। কারণ মানুষকে আমি বোঝাতে পারি না যে আবৃত্তিটাকে আমি মানে আমার প্যাশন যেটা ছিল সেটাকে পেশা হিসেবে বেছে নেওয়াটা আমার কাছে কিন্তু কম্পালশন ছিল না, এটা আমার চয়েস ছিল। আমি চাকরি ছেড়েছি আমার কাব্যকথাকে বাঁচানোর জন্য, কারণ ওই দুটো একসাথে আমি সামলাতে পারছিলাম না। অনেকেই পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু আমি পেরে উঠছিলাম না। সেখানে কিন্তু আমার মনে হলো না যে কাজের জায়গা মানে চাকরির জায়গাটা অনেক সিকিওর, আমাকে অনেক কম এফোর্ট দিতে হবে হয়তো এখানে। হ্যাঁ, যেখানে আমার নিজের একটা কিছু থাকলে সেখানে তার পুরোটাই, তার ভালো হলেও যেরকম আমারই ভালো হবে, তার যদি খারাপও হয় সেটাও পুরোপুরি আমার দায়। সেটা কিন্তু তখন মাথায় আসেনি। তখন আমি যে কোনোভাবে চাইছি এটা যেন বন্ধ না হয়। কাজেই মানুষের বোধহয় একটু
একটু বাউন্ডারি ড্র করা উচিত, জানো তো, কথা বলার ক্ষেত্রে একটু বোধহয় নিশ্চয়ই। বোঝা দরকার যে যে আমি কোন জায়গাটা অনধিকার প্রবেশ হয়ে যায়। অনধিকার চর্চা কোথায় হচ্ছে, এবং একজনের পেশা এবং তার কেরিয়ার এটা সম্পূর্ণ তার নিজস্ব ডিসিশন। নিশ্চয়ই। আমি চাইলে মানে চাকরির পাশাপাশি আমি এটা করব, আমি চাইলে শুধুই এটা নিয়ে আমি এগোবো, ঠিক, সেটা একেবারে আমার নিজস্ব সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত, অ্যাবসলিউটলি। এবং আমার খুব ভালো লাগছে অতুলিতা যে অনেকে এই সাহস দেখাতে পারেন না, শুধু আবৃত্তি নিয়ে থাকবো, শুধু আমার ভালোবাসা যেটা আমার প্যাশন সেটাকে নিয়ে সঙ্গে নিয়ে চলবো, এই সাহস অনেকেই দেখাতে পারেন না। আসলে বাবা মায়ের প্রচন্ড একটা সাপোর্ট আছে, জানো তো, নিশ্চয়ই, সেটা তো নিশ্চয়ই। বটেই। এখন এই অনুষ্ঠান ছোট ছোট যেগুলো অ্যারেঞ্জ করি, মা তাতে আমার থেকে বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। বাহ, বাবা ধরো যখন দিদিভাইয়ের কাছে শিখতে আসা শুরু, কলকাতায় তো যাতায়াতের একেবারেই অভ্যাস ছিল না, বাবা সপ্তাহে 6 দিন চাকরি করতেন, সপ্তম দিনে আমাকে নিয়ে বছরের পর বছর কলকাতায় আসতেন, আচ্ছা, যাতে আমি ক্লাসটুকু করতে পারি। বাহ, অনুষ্ঠান থাকলে অনুষ্ঠানে নিয়ে আসা, কারণ আমি কলকাতার কিছুই চিনি না তখন। বাহ। তোমার এই যে স্ট্রাগল আবৃত্তি নিয়ে, একদম। তোমার বাচিক শিল্প নিয়ে এই যে স্ট্রাগল, এই যে এগিয়ে যাওয়া, সেই পথ চলার সময় যাদেরকে তুমি তোমার পাশে পেয়েছো আবৃত্তির আসর অনুষ্ঠান থেকে, আমি ডেফিনেটলি তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, ডেফিনেটলি আমার ভালোবাসা জানাচ্ছি প্রত্যেককে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি অতুলিতা, কোন কবিতা দিয়ে তুমি শেষ করবে বলো? আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা কবিতা দিয়ে শেষ করতে চাই। আমাদের প্রথম এপিসোড আমরা শুরু করেছিলাম রবীন্দ্রনাথ দিয়ে। হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, মানে ওই যে বললাম উনি ছাড়া চলে না আর কি। ঠিকই। তো এই কবিতাটাও না খনিকা কাব্যগ্রন্থেরই কবিতা। বাহ, হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে খনিকা কাব্যগ্রন্থের কবিতাগুলোর সাথে আমি যেরকম বললাম খুব রিলেট করতে পারি, ঠিক, আবার একই সঙ্গে কবিতাগুলো আমাকে খুব ছুঁয়ে যায়। ঠিক। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় কবিতাটা দিয়ে আমি শেষ করব আজকে। নিশ্চয়ই। এবং তোমার কাছ থেকে আমরা আবারও কথা আদায় করে নেব যে আমাদের যা যা গল্প বাকি রইল এবং অনেক 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 আবৃত্তি শোনা বাকি রইল, আবার নিশ্চয়ই আগামীতে কোনো একটি এপিসোডে তোমাকে আমরা পেয়ে যাব নিশ্চয়ই আমাদের দাদা। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজের এই স্টুডিওতে। এবং আমার খুব ভালো লাগলো অতুলিতা তোমার সঙ্গে এতক্ষণ গল্প করে, এবং দুটো এপিসোড জুড়ে তোমার সঙ্গে এই যে আড্ডা দিলাম, আমার খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো বলো? আমার নিজের ভীষণ ভালো লেগেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাকে। সত্যি ভীষণ ভালো কাটলো সময়টা, বাহ। দুদিনের সময়টাই খুব ভালো কাটলো। বাহ, খুব ভালো লাগলো অতুলিতা। আমরা শেষ করব রবীন্দ্রনাথ দিয়ে, রবীন্দ্রনাথ গানে নিয়েই আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা শেষ করব। বন্ধু, তুমি শুনতে থাকো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, উই লিসেন টু ইউ। ফোন নাম্বার নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে 0332457260, এবং আমাদের ইমেল অ্যাড্রেস radio.staff@jadavpuruniversity.in। আমি একটু বলে দিই আরেকবার, radio.staff@jadavpuruniversity.in। এছাড়া আমাদের ইউটিউব, ইনস্টাতেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং কেমন লাগছে অনুষ্ঠান নিশ্চয়ই জানাতে পারো। তুমি যদি এসে অনুষ্ঠান করতে চাও সেটা জানাতে পারো, কি ধরনের অনুষ্ঠান শুনতে পছন্দ করবে সেটাও জানাতে পারো আমাদেরকে। এবং আমাদের কমিউনিটির মানুষকে নিয়েই আমরা আমাদের এই রেডিও স্টেশন চালাই, আমাদের এই রেডিও JU আমরা চালাই। আজকে আমি সাইন অফ করছি, এবং আমার সঙ্গে অতুলিতা এতক্ষণ ছিল, গল্প করলো, খুব ভাল লাগলো অতুলিতার সঙ্গে আড্ডা দিয়ে। বন্ধু, কোথাও যেও না, রবীন্দ্রনাথের কবিতা অতুলিতার কণ্ঠে শুনতে শুনতে আমি বলছি ঈশান, টাটা, খুব ভালো থেকো। তোমরা নিশি যাপন করো, এখনো রাত রয়েছে ভাই, আমায় কিন্তু বিদায় দেহ, ঘুমোতে যাই, ঘুমোতে যাই। মাথার দিব্য, উঠো না কেউ, আগ বাড়িয়ে দিতে আমায়, চলছে যেমন চলুক তেমন, হঠাৎ যেন গান না থামায়। আমার যন্ত্রে একটি তন্ত্রী একটু যেন বিকল বাজে, মনের মধ্যে শুনছি যেটা, হাতে সেটা আসছে না যে। একেবারে থামার আগে সময় রেখে থামতে যে চাই, আজকে কিছু শ্রান্ত আছি, ঘুমোতে যাই, ঘুমোতে যাই। আধার আলোয় সাদায় কালোয় দিনটা ভালোই গেছে কাটি, তাহার জন্যে কারো সঙ্গে নাইকো কোনো ঝগড়াঝাঁটি। মাঝে মাঝে ভেবেছিলুম
একটু আধটু এটা ওটা বদল যদি পারত হতে, থাকতো নাকো কোনো খোঁটা। বদল হলে তখন মনটা হয়ে পড়ত ব্যতিব্যস্ত। এখন যেমন আছে আমার, সেইটে আবার চেয়ে বসত। তাই ভেবেছি দিনটা আমার ভালোই গেছে, কিছু না চাই। আজকে শুধু শ্রান্ত আছি, ঘুমোতে যাই, ঘুমোতে যাই। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।